সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি পূজার ছুটিতে সবাই ভালো ছিলে। পূজার ছুটি শেষে আবারও সবাইকে মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহজাহান শেখ। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৈশ্বিক প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান। বৈশ্বিক প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান আলোচনা করার পূর্বে আমাদের জানা দরকার যে আসলে বিশ্বায়নটা কি। অর্থাৎ বিশ্বায়ন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি দেশ তার দেশের সম্পদ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সম্পদ ও প্রযুক্তি সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে উন্নয়নের শীর্ষে পৌঁছানোর চেষ্টা করে। বাংলাদেশ 1980-র দশকে মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করে। 1985-86 অর্থবছরে বিশ্বব্যাংকের পরামর্শ ও সহায়তায় বাংলাদেশ কিছু কাঠামোগত সংস্কার কর্মসূচি গ্রহণ করে, যেগুলো সম্পর্কে আমরা এখন জানব। বিরাষ্ট্রীয়করণ অর্থাৎ সরকারি খাতকে সংকুচিত করে ব্যক্তি খাতকে উৎসাহিত করা হয়, যেখানে যাকে বলা হয় বিরাষ্ট্রীয়করণ। বাণিজ্য উদারীকরণের পদক্ষেপ গ্রহণ করা হয়, সেক্ষেত্রে শুল্ক হার কমানো এবং কোটা বিলুপ্তি ইত্যাদি বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বাণিজ্য যাতে উদারীকরণ হয় সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় এবং বাজার অর্থনীতি তথা মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করা হয়।
সরকারি আয় ব্যয়ের সমন্বয় সাধন, বাজেট ঘাটতি হ্রাস করার লক্ষ্যে ভর্তুকি হ্রাস এবং সামাজিক খাতে ব্যয় সংকোচন এবং বাজেট উন্নয়ন, বাজেটে বরাদ্দ হ্রাস ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হয়। ব্যাংকিং খাতে সংস্কার, অর্থাৎ ব্যাংকিং খাতে সরকারি নিয়ন্ত্রণ হ্রাস করে ব্যাংকিং খাতে বেসরকারি খাতকে উৎসাহিত করা হয়। বিশ্বব্যাংকের এসব বিভিন্ন পরামর্শ সহায়তা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ যে 1980-র দশকে যে মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করে এবং এগুলো পরামর্শ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের বর্তমান অবস্থান আমরা এখন একটু আলোচনা করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা যদি প্রবৃদ্ধির কথা চিন্তা করি, প্রবৃদ্ধি হচ্ছে একটা নির্দিষ্ট অর্থ বছরে জাতীয় আয় বৃদ্ধির মাধ্যমে মাথাপিছু আয়ের বৃদ্ধিকে প্রবৃদ্ধি বলা হয়। 2008 সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ উন্নত দেশগুলোতে অর্থনৈতিক মন্দা শুরু হয়। 2009 সালে উন্নত দেশগুলোর প্রবৃদ্ধি -4% হয় এবং 2011 সালে এসে উন্নত দেশগুলোর প্রবৃদ্ধি 2% দাঁড়ায়। অর্থাৎ আমরা যদি দেখি 2008 সালে -4%, 2%। সেখানে অর্থনৈতিক, সামাজিক সম্পর্ক বিষয় প্রধান ডক্টর রব ভস জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বিষয়ক প্রধান ডক্টর রব ভস এর বিশ্ব অর্থনৈতিক অবস্থা শীর্ষক প্রতিবেদন অনুযায়ী যে 2008 সালে উন্নত দেশের প্রবৃদ্ধি ছিল -4, 2009 সালে উন্নত দেশের প্রবৃদ্ধি 2% হয়। সেক্ষেত্রে বাংলাদেশ 2008 সাল থেকে
গড় প্রবৃদ্ধি বেশি। যেখানে উন্নত দেশগুলোর প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে, অথচ বাংলাদেশে 2008 সাল থেকে 17-18 অর্থবছর পর্যন্ত গড় প্রবৃদ্ধি 6-এর বেশি। এমনকি বর্তমান বিশ্ব সংকটকালীন সময়ে এই করোনা ভাইরাসের আগমনের পরে যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে, সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি আরও বৃদ্ধি পেয়েছে। বিশ্বায়নের ফলে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। 1980-র দশক থেকে এ পর্যন্ত রপ্তানির পরিমাণ সময়ের পরিক্রমায় বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কারণ বিশ্বায়নের ফলে বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক ও বহুমাত্রিক চুক্তি সম্পাদন করছে, বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্থাপন করেছে, সেখানে বিভিন্ন কোটা সুবিধা পেয়েছে, সেখানে বিভিন্ন জোটের সদস্য হয়েছে। একই সাথে বিভিন্ন কোটা সুবিধা সহ নিজ দেশে একটা সস্তা শ্রম বাজার থাকায় সেখানে উৎপাদন খরচ কম হওয়ায় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্ব প্রতিযোগিতামূলক বাজারে সেখানে কম খরচে উৎপাদন করে অন্যান্য দেশের তুলনায় কম দামে বিক্রি করে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। দুই 2015-16 অর্থ বছরে রপ্তানি ছিল 34,257.18 মিলিয়ন। দুই 2017-18 অর্থ বছরে $27,400। অথচ 1996-97 অর্থ বছরে রপ্তানি পরিমাণ ছিল 4,380 মার্কিন ডলার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1996-97 অর্থ বছরে রপ্তানির পরিমাণ ছিল 4,380 মিলিয়ন মার্কিন ডলার। সেক্ষেত্রে 2017-18 অর্থ বছরে
রপ্তানির পরিমাণ দাঁড়ায় ২৭,৪৫১.55 মিলিয়ন মার্কিন ডলার। তাহলে আমরা বুঝতে পারছি যে বিশ্বায়নে প্রবেশের পর থেকে বাংলাদেশের রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বিশ্বায়নের ফলে বাংলাদেশের অনেক লোক বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছে এবং সেখান থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা নিজ দেশে প্রেরণের মাধ্যমে রপ্তানি প্রবৃদ্ধি তথা একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমান বিশ্ব সংকটকালীন সময়ে বিগত 3 মাসে রেমিটেন্সের পরিমাণ হ্রাস পেলেও আবার সেই ক্রমান্বয়ে বর্তমানে রেমিটেন্সের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরও এসে আবার রেমিটেন্সের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বিশ্বায়নের ফলে বিশ্বের বিভিন্ন দেশে উৎপাদিত বিভিন্ন পণ্যের চাহিদা তৈরি হয়েছে, ফলে নিজ দেশে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে এবং তারা নিজ দেশে শিল্প কারখানা স্থাপন করেছে। ফলে দেখা যাচ্ছে এদেশের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। একদিকে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, একদিকে প্রবৃদ্ধি অর্জনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশের জনসংখ্যা যে হারে বাড়ছে, কর্মসংস্থান সে হারে বাড়ছে না। তথাপিও বাংলাদেশ বিশ্বায়নের প্রবেশের পর থেকে যখন একটা দেশে বিভিন্ন শিল্প কারখানা স্থাপন হচ্ছে এবং প্রতিনিয়ত এদেশের জিডিপি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ উৎপাদনের গতি আরও বাড়ছে, সেক্ষেত্রে কর্মসংস্থানও বৃদ্ধি পাচ্ছে। নারীর ক্ষমতায়ন। বিশ্বায়নের একটা বড় সুবিধা হচ্ছে নারীর ক্ষমতায়ন, কারণ বিশ্বায়নের মাধ্যমে বিভিন্ন দেশে কলকারখানা স্থাপন হচ্ছে। সেক্ষেত্রে আমি যদি বাংলাদেশের কথা উল্লেখ করি, বাংলাদেশের গার্মেন্ট শিল্পে যে পরিমাণ শ্রমিক নিয়োজিত আছে তার 70 থেকে 80% নারী শ্রমিক নিয়োজিত আছে। একসময় নারীদের কর্মসংস্থানের কথা চিন্তাই করা হতো না। সেক্ষেত্রে এখন বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানির একটা খাত গার্মেন্ট শিল্প, সেখানে প্রায় 70 থেকে 80% নারী শ্রমিক নিয়োজিত আছে এবং তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তারা নিজেদের ছেলে মেয়েদেরকে শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ে অনেক সচেতনতার সাথে দায়িত্ব পালন করছে। একই সাথে তারা পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা রাখছে। এভাবে বর্তমানে বিশ্বায়নের ফলে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে।
দারিদ্র্য হ্রাস, বিশেষ করে বিশ্বে যে সকল অনুন্নত দেশ রয়েছে বা স্বল্পোন্নত দেশ রয়েছে সেগুলোর ক্ষেত্রে দারিদ্র্য একটি আহ, দুষ্টাকারে আবর্তিত হয়ে আছে। সেক্ষেত্রে বাংলাদেশের দারিদ্র্যের কথা আমরা পরিসংখ্যান যদি দেখি, 1991 সালে দারিদ্র্যের হার ছিল 56.7 ভাগ। 2016 সালে এসে হ্রাস পেয়ে 20.24 ভাগ হয়েছে এবং সর্বশেষ 2020 সালে সরকার বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই দারিদ্র্যের হারকে 18.6 আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। অবকাঠামো নির্মাণ, একটা দেশের অবকাঠামো নির্মাণের সক্ষমতা যদি অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে সেক্ষেত্রে খুবই দুর্বল অবকাঠামো থাকে। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো, অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো অত্যন্ত দুর্বল ছিল। কিন্তু সময়ের পরিক্রমা এবং 80 সালের পরে বিশ্বায়নের যুগে, বিশ্বায়নে বা মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করার পর আস্তে আস্তে যখন বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্থাপন, বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক বহুমাত্রিক চুক্তি সম্পাদন এবং বিভিন্ন দেশের সাথে সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমে দেশের ভিতরে যখন দ্রুত গতিতে শিল্পায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধি পেল, তখন এদেশের সরকারি রাজস্ব বা আয়ও বৃদ্ধি পেল। সরকারি রাজস্ব বা আয় বৃদ্ধি পাওয়ার কারণে তখন অবকাঠামোগত উন্নয়ন ক্রমান্বয়ে ঘটতে থাকে। আমরা যদি বর্তমানে বাংলাদেশের বড় একটা অবকাঠামো, বড় কিছু প্রকল্পের কথা উল্লেখ করি, যেমন পায়রা বিদ্যুৎ কেন্দ্র, তারপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপরে মেট্রো রেল, তারপরে পদ্মা সেতু প্রকল্প, এ ধরনের বহু বড় বড় প্রকল্প সরকার বাস্তবায়ন করছে। আর শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ বিষয়ে বিশ্বায়নের ফলে এদেশের শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বাইরে গিয়ে দিয়ে এসে তারা দক্ষ সম্পন্ন হয়ে তারা এদেশের অর্থনীতিতে অবদান রাখছে। একই সাথে সরকারি আয় যখন বৃদ্ধি পাচ্ছে তখন সরকারের সামাজিক খাতে ব্যয়ও বেড়ে যাচ্ছে। সর্বশেষ আমরা যদি দেখি যে বিশ্বায়নের ফলে এদেশের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি লক্ষণীয় এবং বিশেষ করে বেসরকারি খাতগুলোতে অগ্রগতি লক্ষণীয় এবং বেসরকারি খাতের ভূমিকা প্রবৃদ্ধি অর্জনে বড় একটা অবদান রাখছে। আর যখনই এদেশের বিশেষ করে উৎপাদনমুখী খাতগুলো অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে তখনই এদেশের প্রবৃদ্ধির হারও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, ফলে জনগণের মাথাপিছু আয়ও বৃদ্ধি পাচ্ছে, একই সাথে জীবনযাত্রার মানও বেড়ে যাচ্ছে। আমরা যদি মাথাপিছু আয় দেখি যে 1970 সালে $50 থেকে $70।
1970 সালের দিকে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $50 থেকে $70। সেক্ষেত্রে আমরা যদি দেখি বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় $1909। সর্বশেষ এক অর্থনৈতিক ফোরামের আলোচনায় বলা হয় যে বাংলাদেশের মাথাপিছু আয় এখন $2064। তো এভাবে বিশ্বায়নের প্রেক্ষিতে আমরা বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমাদের আলোচনা এই পর্যন্তই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।